চলুন ঘুরে আসি হুমায়ুন আহমেদের নুহাশপল্লী থেকে এবং দেখাবো নুহাশপল্লীতে আমাদের সাহিত্যের জাদুঘর তার নিজের হাতের ছোঁয়ায় কিভাবে তৈরি করেছেন। নুহাশপল্লী ঢুকতেই 200 টাকা শুভেচ্ছা মূল্যে ঢুকতে হবে নুহাশপল্লীতে। 200 টাকা টিকিট দিয়ে নুহাশপল্লী ঢুকেই আপনারা দেখতে পাবেন আমাদের সাহিত্যের জাদুঘর হুমায়ুন আহমেদের ভাস্কর্য এবং তার পাশেই দেখতে পাবেন একটি মা ও শিশু ভাস্কর্য। এই ভাস্কর্যটি আসিফুজ্জামান খানের তৈরি। ভাস্কর্য থেকে কিছু এগিয়ে গেলেই একটি বসার জায়গা দেখতে পাবেন। তার পাশেই রয়েছে 2টি সুইমিং পুল। বসার জায়গাটার সামনেই 2টা সুইমিং পুল, এখানে একটি বড় সুইমিং পুল এবং তার পাশে একটি ছোট সুইমিং পুল। চারপাশে সবুজে ঘেরা। সুইমিং পুলের সবচেয়ে যেটি ভালো লেগেছে পাশে একটি জবা ফুল গাছ। সুইমিং পুল থেকে সামনে এগুলোই দেখতে পারবেন একটি সুবিশাল মাঠ। চারিদিকে সবুজে ঘেরা সুবিশাল মাঠ। সুইমিং পুলের সামনে থেকে এগুলোই আপনারা এই মাঠটি দেখতে পাবেন। হুমায়ুন আহমেদ তার এই বাগান বাড়িতে প্রচুর গাছ লাগিয়েছেন। এখানে প্রায় 350 প্রজাতির গাছ আছে, ওষুধি, ফলজ, বনজ গাছ। তিনি নিজের মনের মাধুরী, নিজের সাহিত্য তিনি আমাদের যেভাবে দেখিয়েছেন তার সকল ছোঁয়াই পাবেন এই নুহাশপল্লীতে। মাঠ ধরে সামনে এগোলেই মন ভরে যাবে, শুধু সবুজ আর সবুজ। একান্তে কিছু সময় কাটানোর জন্য ঘুরে আসতে পারেন এই নুহাশপল্লীতে। নুহাশপল্লীতে আসতে হলে আপনাদের ঢাকা থেকে আসতে হবে গাজীপুর চৌরাস্তা, সেখান থেকে যে কোনো পরিবহনে করে আসতে হবে হোতাপাড়াতে এবং হোতাপাড়া থেকে আপনারা রিক্সা সিএনজিতে করে নুহাশপল্লী চলে আসতে পারেন। এক্ষেত্রে ভাড়া পড়বে 100 থেকে 150 টাকা, তবে দামাদামি করে ওঠাই ভালো। আসুন না একদিন ঘুরে যান নুহাশপল্লীতে, দেখে যান আমাদের কথা সাহিত্যের জাদুকর তার হাতের ছোঁয়া মনের মাধুরী মিশিয়ে কিভাবে তৈরি করেছেন তারা বাগান বাড়িতে। হুমায়ুন আহমেদের এই নুহাশপল্লীটি 40 বিঘা জমির উপর অবস্থিত। সবুজ মাঠের পাশে একটি সুন্দর বসার জায়গা। সাহিত্যিক তার মনের ভিতরের আবেগ থেকে তৈরি করেছেন এই নুহাশপল্লী, তবে এখন অযত্ন অবহেলায় বেশিরভাগগুলি আর আগের মতো নেই। বসার জায়গার পাশ থেকে এগুলোই দেখতে পাবেন একটি ভাস্কর্য এবং দেখতে পাবেন হুমায়ুন আহমেদের মেয়ের একটি ভাস্কর্য। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, প্রচুর পরিমাণে গাছ। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে হলে ঘুরে আসতে পারেন এখানে। চারিদিকে পাখির কলরব, সবুজ আপনার দিনটিকে পরিপূর্ণ করে তুলবে। মাঠের ভিতরে দেখতে পারবেন একটি দাবা খেলার ঘর। কাঠের দিয়ে তৈরি করেছে গুড়িগুলি, ইচ্ছা করলে একটু দাবা খেলে নিতে পারেন। যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ, বিস্তর মাঠ। এই মাঠে খালি পায়ে হাঁটার যা মজা, যান্ত্রিক জীবনের সকল ক্লান্তি দূর করে দিবে। একদম প্রাকৃতিক ছোঁয়া পাবেন এখানে আসলেই। চলুন একটু দাবা খেলে আসি।
দাবার গুটিগুলি কাঠ দিয়ে তৈরি। দেখে মনে হচ্ছে অনেকদিন কোনো প্রকার রং করা হয়নি, মানে অযত্নে পড়ে আছে গুটিগুলি। হুমায়ুন আহমেদ স্যার মারা যাওয়ার পরে এইগুলির তেমন কোনোই যত্ন করা হয় না বলে মনে হয়, তবুও স্যারের স্মৃতিগুলি এখানেই রয়ে গেছে। ইচ্ছা করলে এখানে দাবা খেলে নিতে পারেন। দাবা খেলা শেষে একটু রেস্ট নেওয়ার জন্য এখানে দোলনা আছে, হ্যামলক দোলনা, এখানে বসে একটু জিরিয়ে নিতে পারেন। কত সিনেমা, কত নাটকের শুটিং হয়েছে এখানে। সামনে এগুলোই একটু বসার জায়গা দেখতে পাবেন, একটু বসিয়ে জিরিয়ে নিতে পারেন। পাশেই রয়েছে খেজুর বাগান, যেটা দেখতে পাচ্ছেন পিছনে দুইটা পাম ট্রি এবং খেজুর বাগান, সেখানে কিছু দোলনা বাঁধা আছে। যদি আসেন আপনার দিনটা বৃথা যাবে না, সবুজের ছোঁয়া পাবেন, প্রাকৃতিক ছোঁয়া পাবেন, পাখির কলরব, পাখির কিচিরমিচির, সবুজ দিয়ে আপনার মনটা ভরে যাবে। সামনে এগুলি কিছু দোলনা দেখতে পাবেন এবং সেখানেও একটু দোল খেয়ে নিতে পারেন। এবং সামনে এগুলি দেখতে পাবেন একটি হুমায়ুন আহমেদ স্যারের টি হাউস। মনে পড়ে এটা কি দেখেছেন নিঃসন্দেহে ৯ নাম্বার বিপদ সঙ্গীত ছবি, সেই ছবি, সেই টি হাউস। এখন আপনাদের দেখাই টি হাউসটি। লিচু গাছের মধ্যে গাছের বিভিন্ন ডালের শাখা পোশাকের উপর দুইটি ছোট ছোট পুতুল করা, এই সেই খারের তৈরি টি হাউস, যেখানে শুটিং হয়েছিল ৯ নাম্বার বিপদ সঙ্গীত ছবির কিছু অংশ। যেখানে দেখবেন শুধু সবুজ আর সবুজ, চোখ জুড়িয়ে যাবে, আপনাকে নিয়ে যাবে প্রকৃতির মাঝে। সাহিত্যিকদের চিন্তাধারা বুঝি এমনই হয়। টি হাউস থেকে মাঠ ধরে সামনে এগোলেই দেখতে পাবেন একটি বিশাল চারচালা, বিশাল টিনের বারান্দাযুক্ত একটি কটেজ। বলুন তো এটা কি? এটা সেই কটেজ যেটার নাম বৃষ্টি বিলাস। এখানে হুমায়ুন আহমেদ স্যার লিখেছেন অনেক কবিতা, গান এবং সাহিত্য এবং অনেক উপন্যাস। হুমায়ুন আহমেদ স্যার এখানে বসেই লিখেছেন তার সেই কালজয়ী গানটি, যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়। এটাই সেই বৃষ্টি বিলাস। এখন বৃষ্টি বিলাস সামনে যেটা দেখতে পাচ্ছি, এটা এখন বৃষ্টি বিলাসের রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা একটু দেখে নিব বৃষ্টি বিলাসের বর্তমান অবস্থা। মাংস আপনি যা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, এখানে খাবার আইটেমের আলু ভর্তা এবং বেগুন ভর্তা এবং ডাল, ভাত, ডাল, ভর্তা আর আলু ভর্তা, বেগুন ভর্তা, এটা ইচ্ছা মতো খেতে পারবেন। বাট মুরগির মাংসটা ঠিক থাকবে, শুধু নামমাত্র 200 টাকায় খেতে পারবেন। চলুন একটু ঘুরে আসি বৃষ্টি বিলাসের বিভিন্ন রুম আপনার দেখাই। আমরা খেয়ে নেই, টোকেনটা দিয়ে দাও ওনাকে। এটা কি রুম? এটা স্টাফদের থাকার রুম। আচ্ছা আচ্ছা। এখানে আপনি যে খান দেখেন যদি কি হয় তাহলে আমি চিন্তা করি।
খেয়ে নিতে পারবেন। এখন এই রুমগুলিতে স্টাফরা থাকে। বৃষ্টি ব্রাসের সামনে গেলে দেখতে পাবেন টস্টি বাগান। এখানে শুধু বনজ গাছ এবং এখান থেকে বাগান থেকে সামনে দেখতে পাবেন একটি মৎস্যকন্যা এবং রাক্ষসের মূর্তি। এবং দেখতে পাবেন ওখানের মধ্যে একটি ভাস্কর্য এবং বাগানের ভিতর দেখতে পাবেন কিছু কংক্রিটের তৈরি ডাইনোসর ও তাদের ডিম। এই বাগানের ভিতরে রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেলে সর্ব উত্তরে দেখতে পাবেন একটি দিঘি। এবং দিঘির পাশে রয়েছে মাটির তৈরি একটি শুটিং সেট। এবার তো ইস্যু করা লাগবে না। আলহামদুলিল্লাহ ভালোই টিকিট হচ্ছে। তো এখন হলো আমাদের ভালো ছেলে ওই জায়গায় সমস্ত 12 ঘন্টা ডিউটি। একটি ঘাট বাঁধানো দিঘি। বলুন তো দিঘিটির নাম কি? মানুষটা এটা বোঝে না, মানুষ কথা দেয় না, বড় লোকদের সাথে মিষ্টি খায়, কিন্তু বড় লোকদের কাছে পথ পুরোকারি করেছে। সুবিশাল এই দিঘির নাম দিঘি লীলাবতী। দিঘিটির মাঝখানে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম দ্বীপ, যা দিঘির এই পাশ থেকে কাঠের সাঁকো দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু সাঁকোটি এখন ভেঙে গিয়েছে, সেজন্য আমরা দ্বীপে যেতে পারি নাই। দিঘির চারিপাশে রয়েছে অসংখ্য গাছ, পাখির কলতান যা আপনাকে মুগ্ধ করবে। চলুন দিঘির চারিপাশটা একটু ঘুরে আসি। দিঘির পাশে রয়েছে ভূত বিলাস।
বিভিন্ন ধরনের গাছের সমারোহে তৈরি ভূতবিলাস, যা একটি রাতের বেলা নিঃসন্দেহে ভৌতিক পরিবেশ সৃষ্টি করবে। দিঘির চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের গাছগাছালি। দিঘির পাড়ে বসে একটু জিজে নিতে পারেন, মন ভরে যাবে পাখির কলতানে। এপাশে রয়েছে ওষুধি বাগান। হ্যাঁ? চোখ যাবে দেখতে পাবেন সবুজ আর সবুজ। তুমি মনে মনে তাকে ডাকে চলতে পরে নাটক। তুমি আমাদের সাথে চলো, আমাদের সাথে বাবু নাই, বাবু হবে। যদি ইচ্ছা করেন দিঘিতে নেমে একটু সাঁতার কেটে নিতে পারেন। ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। পড়াশোনা করতে চলে গ্রামের পুকুরে সাঁতার কাটার সেই স্মৃতি। অনেকেই ঘুরতে এসে তাদের ছোটবেলার স্মৃতি রোমন্থন করার জন্য এই দিঘিতে সাঁতার কাটে। দিঘির পাড়ে বসে একটু দোল খেলতে পারেন। ময়নামতি তার ওপারে ভালো থাকুন এই দোয়াই করি। আব্বু